আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। টানা বৃষ্টিপাত ও উজানের পানিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়ি বাঁধের 22টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এই মুহূর্তে ভাঙনের কারণে কতটি গ্রাম বা এলাকা প্লাবিত হয়েছে এবং স্থানীয়রা কিভাবে আশ্রয় নিচ্ছেন বা দুর্ভোগে পড়েছেন কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে। আমরা দেখেছি সকাল থেকে ফেনী পরশুরাম যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সে আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে তীব্র গতিতে কিন্তু পানি প্রবাহ হচ্ছে, যার ফলে কিন্তু গতকাল দুপুরের পর থেকে এই সড়কগুলো বন্ধ হয়ে যায়। সেই সড়কগুলো এখনও বন্ধ রয়েছে যান চলাচল। তবে মানুষের যে ফুলগাজী থেকে পরশুরাম যাওয়া এবং কি পরশুরাম থেকে ফেনী আসা যে একমাত্র সড়ক, যার কারণে এই একমাত্র সড়ক হওয়ার ফলে কিন্তু এখানকার মানুষ কিন্তু চরম দুর্ভোগ বা ভোগান্তি পোহাতে হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আঞ্চলিক সড়কটি, সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত রয়েছে। পানির নিচে নিমজ্জিত থাকলেও এখানে মানুষের যে যাতায়াত, সেটি কিন্তু অনেকটা দুর্ভোগ এবং অনেকটা কষ্ট তারা পোহাতে হচ্ছে। আমরা দেখেছি যে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতিমধ্যে তাদের বসত ঘর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু থই থই পানি করছে, যার ফলে কিন্তু তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু নিয়ে কিন্তু তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে। একজন স্থানীয় ব্যক্তি রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো, আপনার তো দেখেছি গত দুদিন আপনারা কিভাবে জীবনযাপন করছেন, এখনো তো ঘরে পানি আছে কিনা? আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেশ টিভিকে আমাদের দুর্ভোগগুলা জনগণকে দেখানোর জন্য। আমরা গত 2 দিন পানিবন্দী অবস্থায় এখানে কহুয়া, মুহুরী, চিলোনিয়া এই 3টি নদীর ভয়াবহ ভাঙনে আমাদের লোকালয়ে পানি প্রবেশ করেছে। আমরা ঘর থেকে বিশেষ করে পানিবন্দী আমাদের গরু, ছাগল, ছেলে, বয়স্ক এবং বৃদ্ধদেরকে নিয়ে আমরা খুব অসহায় অবস্থায় আছি। এই পর্যায়ে আমরা এই পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এবং সরকার মহোদয়ের কোনো কর্তৃপক্ষ আমাদের খোঁজখবর নেয় নাই। আমরা নিজেরাই খুব অসহায় অবস্থায় আছি। প্রয়োজনীয় জিনিসের তাগিদে আমরা ঘর থেকে বের হওয়া। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আমরা তো দেখেছি যে আপনারা সুখ দুর্ভোগ করে রাস্তাগুলো পার হচ্ছেন, আসলে আপনারা কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে আপনাদের? আমাদের কালকে থেকে আমাদের ঘরবন্দি, আমরা শিশু, বাচ্চা, বৃদ্ধ মানুষ নিয়ে ঘর থেকে বাইরে বের কোনো রাস্তা নাই। এখন আমাদের বাজার সদাইও নাই। এই জন্যই আমরা পানি বন্দি হয়ে পানি দিয়ে বাইরেছি। যে আমাদের কোনো সরকারি লোক এবং মেম্বার চেয়ারম্যান তো নাই, যে আমাদের সরকারি মহোদয় কোনো লোকজন আমাদের খোঁজ খবর নেয় নাই। আমরা অসহায় অবস্থায় আছি। তদুপরি অসহায় থাকা অবস্থায় আমি প্রত্যাশা করি যারা সরকার মহোদয় আছেন, উনি অচিরে আমাদের এই কৌয়া, সিলোনিয়া এবং নদী বাঁধগুলা অচিরে সরকার মহোদয় যদি বাঁধার চেষ্টা করে। আমাদের ফুলগাজী, পরশুরামে 100টি গ্রাম আমাদের প্লাবিত। অনেক জায়গায় আমরা রাস্তায় এসেছি, অনেক লোক ঘর থেকে বাইরে হতে পারতেছে না, তারা পানিবন্দী আছে এবং তারা কোনো সহযোগিতা, সহানুভূতি কোনো লোক পাচ্ছে না। তাদের জন্য সরকার মহোদয়ের কাছে আমি আবেদন করি যে আমাদের বিশেষ করে যে নদীর স্রোতগুলা যেটা আছে, ওই স্রোতগুলা যাতে বান্ধাগুলা হয়, তাও সেনাবাহিনীর মাধ্যমে। ধন্যবাদ। আসলে আমরা কথা বলছিলাম যে এখানে যারা রয়েছে তারা বলছে যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তারা টেকসইভাবে মেরামতের জন্য এখানকার স্থানীয় প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানাচ্ছে। তবে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছে যে গত কাল থেকে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর যে 21টি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছিল, সেই 21টি পয়েন্ট দিয়ে এখনো লোকালয়ে পানি ঢুকছে। এই পানি ঢুকার সাথে সাথে আমরা দেখেছি নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলাইয়া উপজেলার প্রায় 1/2 গ্রাম প্লাবিত হয়েছে। সেই সব গ্রামগুলোর মানুষ কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের খাওয়া দাওয়া নিয়ে অনেক সংকটে রয়েছে। উপজেলা, জেলা প্রশাসন থেকে সেখানে 49টি আশ্রয়কেন্দ্রের প্রায় 7,000 মানুষ আশ্রয় নিচ্ছে। তাদের জন্য নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, টানা বর্ষণে দুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মী নিলয়। টানা বৃষ্টিতে কুমিল্লা, নোয়াখালী ও সাতক্ষীরার বিভিন্ন নিম্নাঞ্চল এখন পানিতে নিমজ্জিত। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির, মাওলা সুজন এবং শরীফুল্লাহ কায়সার। সুমন, প্রথমেই যাচ্ছি কুমিল্লাতে। সুমন, কোন কোন এলাকায় বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি বুবলি, আপনাকে আমি একটা জানিয়ে রাখি, কুমিল্লা আমরা দেখেছি কুমিল্লা গোমতী নদীর পানি বিদ্যুৎ সীমার 1.5 মিটার নিচে রয়েছে এখনো। তবে এখন প্রশাসন যেটা বলতে জানিয়েছেন আমাদেরকে, উপজেলা প্রায় 983টি উপজেলা স্বাস্থ্য যে আশ্রয়কেন্দ্র রয়েছে প্রস্তুত করা হয়েছে। এবং আরেকটু জানা রাখি, কুমিল্লা আমরা দেখেছি গোমতী নদী গতবার 2400 বন্যার ক্ষত শুকাইতে না শুকাইতে আবার নতুন করে বন্যার যে উপদ্রব সৃষ্টি হয়েছে, সেদিক থেকে যদি বলতে হয় কুমিল্লার এই গোমতী নদীর যে আপনার একটা বিষয় জানিয়ে রাখি, পানি বিদ্যুৎ সীমা অতিক্রম করতে আর 1.5 মিটার বাকি রয়েছে। তবে এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া কর্মকর্তার সাথে। তারা আমাদেরকে জানিয়েছে যে ভারতে ত্রিপুরাতে যে রেড অ্যালার্ট জারি করার কারণে আসা পানি বৃদ্ধি পাচ্ছে এবং যে কোনো সময় আপনার বন্যা পরিস্থিতি আরো খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই দিক থেকে সুখবর হচ্ছে সকাল থেকে ভারী বৃষ্টিপাত হলো কুমিল্লা, এখন রৌদ্র উঠছে। এবং সেদিক থেকে বলি কুমিল্লার যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে এবং উপজেলা প্রশাসন এবং যে ত্রাণের যে ব্যবস্থা, আসলে দুই পারের যে মানুষ যারা রয়েছে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য আসলে বলা হচ্ছে। এবং বিভিন্নভাবে আমরা দেখেছি তারা নিজ নিজ ব্যবস্থাপনা এখান থেকে আসলে শহর থেকে মানে চলে স্তরের উপর উঠছে এবং রাস্তায় আমরা দেখেছি নদীর পাড়ে তারা অবস্থান নিতে। সেদিক থেকে একটা কথা বলতে চেষ্টা করবো, কুমিল্লা আমরা দেখেছি আসলে এই যে পরিস্থিতি বন্যার, সে বন্যা পরিস্থিতি যদি আবারও যদি বন্যা হয়ে যায় তাহলে যে দুই পারে যে 4 লাখ মানুষ নির্ঘুম রোদ কাটাচ্ছে এবং তারা বলছেন এই পরিস্থিতি যদি আবারও পড়তে হয় তাহলে গতবারের যে অবস্থা সে অবস্থা থেকে একটা বিষয় আমি জানা রাখি, কুমিল্লার যে অবস্থা সেই অবস্থা আমি বলছি বন্যার পরিস্থিতি আসলে অবনতির দিকে যাচ্ছে এবং এই প্রশাসন সহকারে মাইকিং করা হচ্ছে যে সকলকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য। আমি এখন চলে যাচ্ছি নোয়াখালী মালা সুজন, সুজন বিস্তারিত জানাবেন। সুমন, আপনাকে ধন্যবাদ। আপনাকে যে আপনি কুমিল্লার কথা বলছিলেন, কুমিল্লার জলাবদ্ধতার কথা বলছিলেন, কুমিল্লার বন্যা পরিস্থিতির কথা বলছিলেন। তো আমি যদি এখন নোয়াখালীর কথা বলতে চাই, যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে আমি যে এলাকায় দাঁড়িয়ে রয়েছি নোয়াখালী জেলা শহরে, এটি আসলে পুরোপুরি পানিতে সয়লাব হয়ে রয়েছে। কোথাও হাঁটু পরিমাণ পানি বা কোথাও তার চাইতে অধিক পরিমাণ বেশি পানি পরিলক্ষিত হচ্ছে। এখানে শুধু এই চিত্র এখানে নয়, নোয়াখালী পুরো জেলা শহরে একই অবস্থা। পাশাপাশি নোয়াখালী 4টি উপজেলা সদর, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ, কবিরহাট, এই 4টি উপজেলায় কিন্তু পুরোপুরি যে জলমগ্ন হয়ে পড়েছে অতিবৃষ্টির কারণে, ভারী বৃষ্টির কারণে এবং মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে যে ভারী বৃষ্টি হওয়াতে জলমগ্ন হয়ে পড়েছে এই 4টি উপজেলা। তো আরেকটি তথ্য জানিয়ে রাখতে যে 4টি উপজেলার যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এই দুর্যোগ পরিস্থিতিতে। একই সাথে যে মাধ্যমিক স্কুলের যে অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে দুর্যোগের কারণে। তো আসলে যে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করার আরেকটি কারণ হচ্ছে যে 4টি উপজেলার যে দুর্যোগ প্রবণিত যে পানিবন্দী মানুষ যারা রয়েছে বা যাদের বাসা বাড়িতে পানি উঠেছে বা যাদের এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, তারা যাতে আশ্রয় কেন্দ্রে যাতে উঠতে পারে সেসব স্কুলগুলো কিন্তু আশ্রয় কেন্দ্র হিসাবে কিন্তু ব্যবহার করা হবে। তো জেলা প্রশাসনের তথ্য মতে যেটি জানতে পেরেছি যে টানা বর্ষণের কারণে কিন্তু ইতিমধ্যে 63,860টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে জেলার 19টি আশ্রয় কেন্দ্রে প্রায় 268টি পরিবার আশ্রয় নিয়েছে। এছাড়া অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা হওয়ায় ডুবে গেছে ঘরবাড়ির আঙ্গিনা, রাস্তাঘাট, সব ফসল মাঠ। তবে এক্ষেত্রে ফসলের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুবর্ণ উপজেলা। সেখানে আমার সাথে কথা হয়েছে বেশ কয়েকজন কৃষকের সাথে, তারা জানিয়েছেন যে কিছুদিন আগে তারা যে আমনের চারা রোপণ করেছিলেন সেটি এখন ডুবে যাওয়ায় কিন্তু তারা লোকসানের কবলে পড়েছেন। তবে আরেকটি স্বস্তির বিষয় হচ্ছে বুধবার রাত থেকে কিন্তু বৃষ্টি না হওয়ায় কিন্তু একটি যে আশা জেগেছিল জনগণের মনে, কিন্তু সকাল থেকে নোয়াখালীতে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া এবং আকাশ ঘুমট থাকায় কিন্তু মানুষের মনে আবার অস্বস্তি শুরু হয়েছে, কখন জানি আবার অতি ভারী বর্ষণ শুরু হয়। তো জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, দুর্যোগ মোকাবেলায় প্রায় 9,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। একই সাথে 101টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া 500 টন চাল, প্রায় 300 প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা রয়েছে। এছাড়া জেলা প্রশাসন নগদ 18 লক্ষ টাকাও প্রস্তুত নিয়ে
রেখেছেন। তবে যে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে যদি জলাবদ্ধতার মূল কারণ হিসেবে জেলাবাসী যেটা বলছে যে জেলাতে যে অসংখ্য খাল রয়েছে, বিল রয়েছে, জলাশয় রয়েছে, ড্রেন রয়েছে, নালা রয়েছে, সেগুলো যথাসময় পরিষ্কার না করায়, দখলমুক্ত না করায়, অথবা যে অবৈধ দখল যেগুলো বাদ রয়েছে সেগুলো না কাটায় কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব সাতক্ষীরার সুমনের কাছে। সুমন, সাতক্ষীরার সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। নোয়াখালীর মাওলা সুজন এবং কুমিল্লার সুমন কবিরের কাছ থেকে আমরা শুনছিলাম কুমিল্লা এবং নোয়াখালীর পরিস্থিতির কথা। আকাশ বৃষ্টির সাথে আজকে কৃত্রিম জলাবদ্ধতায় সাতক্ষীরার লক্ষ লক্ষ মানুষ আজকে একটা দুর্বিষহ পরিস্থিতির শিকার। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘেরের সাথে লাগোয়া বাড়ি, এই ঘেরের সাথে লাগোয়া বাড়িগুলো আজকে কৃত্রিম আকাশ বন্যার সাথে এই যে অপরিকল্পিত ঘেরের কারণে আজকে এই বাড়িঘরগুলো জলাবদ্ধতার শিকার হয়েছে এবং ভেঙে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয় মানুষ আজকে কিন্তু অত্যন্ত দুর্দশার মধ্যে পড়েছে। আর আজকে লক্ষ লক্ষ পরিবার আজকে এই অবস্থার শিকার। কেউ কেউ বলছেন যে এই জলাবদ্ধতা থেকে তারা কবে মুক্তি পাবেন। দীর্ঘ সময় ধরেই আজকে এই পরিস্থিতির শিকার হয়েছেন। আমরা মানে এই পরিস্থিতি কতদিন থেকে হচ্ছে? এ তো আমাদের এইখানে পানি তো চতুর্দিকে ঘের আছে, দেখা যাচ্ছে এই পানিতে ঘেরে আমাদের ঘরের ভিতরে পানি উঠে যায়। এই পানি ঘেরের যে উঁচু এই ভেড়িগুলো আছে, ভেড়িগুলো যদি পানি ছেড়ে দেয় তাহলে আমাদের ঘরের ভিতরে পানি ওঠে না। আর আমরা 15 বছর ধরে এই পানি ভোগ করতেছি। এটা কোনো চেয়ারম্যান মেম্বার কোনো মানে ব্যবস্থা নেয় না এগুলো। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম যে এই পরিস্থিতিটি কিন্তু আকাশ বন্যার সাথে পরিকল্পিতভাবে ঘের মুনাফা লোভী ঘের মালিকরা এই পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রশাসন কিন্তু চেষ্টা করে যেতে আমরা দেখেছি। তার নাগরিক কমিটি বারবার দাবি তুলছে যে অবিলম্বে এই নদী খালগুলোর এই যে অবৈধ বাঁধ এবং এই যে অপরিকল্পিত ঘের এগুলো বন্ধ করতে হবে এবং বাঁধ কেটে দিতে হবে। আমরা নাগরিক কমিটির নেতা মাধব দত্ত কি বলছেন? দেখেন, সাতক্ষীরার এই জলাবদ্ধতা এখন সাতক্ষীরার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সাতক্ষীরার প্রশাসন নির্বিকার হয়ে গেছে। সাতক্ষীরার জনগণের যে দুরবস্থা এটি অবর্ণনীয়। প্রাকৃতিক বৃষ্টি এবং এই সাতক্ষীরার একটানা বৃষ্টিতে সাতক্ষীরার লক্ষাধিক পরিবার এখন জলমগ্ন হয়ে গেছে। তাদের নাওয়া খাওয়া নাই, ইভেন স্কুলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিকে উত্তরণের জন্য জেলা প্রশাসনকে শক্তভাবে এই যে অপরিকল্পিত চিংড়ি চাষ এবং মাছ চাষ এটাকে প্রতিহত করতে হবে এবং সেইগুলির ক্যানেল দিয়ে যদি নদীতে বড় নদীতে পানি না ফেলা যায় তাহলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে না। শুনছিলাম যে বড় নদীতে যদি এই পানিগুলো নিষ্কাশন না করা যায় সাতক্ষীরার পরিস্থিতি আরো খারাপ হবে। ইতিমধ্যে 355 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবার একই সাথে এবারে সর্বোচ্চ বৃষ্টিপাত একদিনের 24 ঘন্টার বৃষ্টিপাত রেকর্ড 129 মিলিমিটার। এই বৃষ্টিপাত আরো বেশি চলবে। অর্থাৎ এই যে ধুলিহর, ব্রহ্মরাজপুর, ফিংড়ি, লাপসা সহ এই যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, এই পরিস্থিতি কিন্তু আরো তীব্র আকার ধারণ করবে বলে স্থানীয় মানুষ মনে করছে। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আমরা এখন আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে বুবলির কাছে। বুবলি। সুমন কবির, মাওলা সুজন এবং শরীফুল্লাহ কায়সার সুমন, আপনাদের ধন্যবাদ। দর্শক, টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক। সেখানে নেতারা কথা বলছেন, আমরা চলে যাচ্ছি সেখানে। আমাদের কার্যালয়ে যারা আছেন তারা একটু ওনাদের সাহায্য করুন, সকলে মিলে সাহায্য করুন, শুধুমাত্র পিআরের উপর নির্ভর না করে। আর বিভিন্ন গণমাধ্যমে যারা আছেন তাদের প্রতি অনুরোধ যে আপনারা দ্রুত কাজ শেষ করুন। অন্য যারা আছেন একটু সাহায্য করুন। আপনারা সাহায্য করলে দ্রুততার সঙ্গে শেষ হবে। এবং যারা গণমাধ্যম কর্মী আছেন একদিক থেকে ছবি তুলে আরেক দিকে সাহায্য করা হলো না আমাদেরকে, তাই না?
ফলে একটু বিবেচনা করুন যাতে করে আমরা দ্রুত এই কাজটা শুরু করতে পারি। এখন আচ্ছা, এইখানে আমাদের বাইরে যে সমস্ত টিভির ক্যামেরা আছে তাদেরকে কি একটু সাহায্য করতে পারেন আপনারা কেউ? এখন তো শাহিন, দেখুন ওনাদেরকে কিভাবে সাহায্য করা যেতে পারে যাতে করে কাজটা তারাও শেষ করতে পারে, আমরাও শুরু করতে পারি। জুলাই গণহত্যা মামলায় পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কখন আদেশ দেওয়া হতে পারে, মামলার বিস্তারিত আমাদের জানাবেন। বুবলি, এই যে জুলাই আগস্টে যে গণহত্যা আসলে চালানো হয়েছিল সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুনের বিরুদ্ধে কিন্তু একটি মামলা ট্রাইব্যুনাল করেছিল এবং সেটিই কিন্তু অভিযোগ গঠনের পর অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল এবং সেটির পরে অভিযোগ গঠনের 2 দিনের শুনানির পর আজকে ট্রাইব্যুনাল 1 গোলাম মুর্তুজা মজুমদারের তিনি সেখানে ট্রাইব্যুনাল 1-এ আদেশ দেওয়া হবে এবং আদেশ ইতোমধ্যে ট্রাইব্যুনালের পক্ষে যে শেখ হাসিনার পক্ষে যে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনিও চলে এসেছেন এবং প্রসিকিউশনও ট্রাইব্যুনাল 1-এ উপস্থিত হয়ে গেছেন। 11:30টায় ঠিক এই আদেশ শুরু হবে এবং ইতিমধ্যে যদি জানিয়ে দিতে চাই এখানে কিন্তু প্রসিকিউশন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছিল। সেখানে নির্দেশদাতা, উস্কানিদাতা, প্ররোচনাকারী, পরিকল্পনাকারী হিসেবে এরকম 5টি অভিযোগ এনেছিল, যেখানে সরাসরি নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সহযোগী হিসেবে আব্দুল আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তারা বলেছেন এবং সেখানে কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী ছিলেন অর্থাৎ তিনিও কিন্তু ট্রাইব্যুনালকে বলেছেন যে এগুলো আসলে কোনো কিছুই অভিযোগ সঠিক হয়নি। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রাজাকারের কথা বলেছিলেন, তারা ছাত্রছাত্রীদের রাজাকার বলেছিলেন, সেটিও তিনি বলেছিলেন যে এটি অযৌক্তিক এবং সেই সাথে যে আবু সাইদের হত্যাকাণ্ড এবং যে হত্যার যে নির্দেশদাতা, গুলির যে নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে প্রসিকিউশন পেশ করেছিলেন, সেখানে আমির হোসেন বলেছিলেন তিনি এগুলো কোনোটির সাথে সংযুক্ত নয়। অর্থাৎ তিনি পুলিশকে নিজেদের জানমাল রক্ষার্থে সেটি পুলিশ করেছিল এবং এটির পরে শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করেছেন। অর্থাৎ একটু পরেই কিন্তু ট্রাইব্যুনাল এই আদেশটি দিবেন। অর্থাৎ শেখ হাসিনার যে মামলাটি, এখানে আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুন আছেন, সেই অভিযোগটি গঠন হবে কিনা একটু পরে আমরা জানতে পারবো। শুনানি একটু পরে শুরু হলে এবং শুনানি শেষ হলে যে শুনানিতে যে ট্রাইব্যুনাল এখানে যে কি বলেন সেটি আমরা আপনার মাধ্যমে পরবর্তী লাইভে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাবরিনার সঙ্গে। দেখছেন দেশ জনপদ লাইভ। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেওয়া হবে আজ। এ নিয়ে ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দুপুর 1:30টায় অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বোর্ডের ওয়েবসাইটে কখন ফলাফল পাওয়া যাবে, বিস্তারিত জানাবেন। শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে আজ দুপুর 2টায় তাদের ওয়েবসাইটে কিন্তু শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সেই ফলাফল পাঠিয়ে দেওয়া হবে, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আরেকটি তথ্য দিয়ে রাখি, গত এসএসসি ও সমমানের পরীক্ষায় কিন্তু ময়মনসিংহের 4 জেলায় অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 1330টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,07,000
শিক্ষার্থী কিন্তু এবছর অংশগ্রহণ করেছিল। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ পরেই যে ফলাফল দেয়া হবে সেই ফলাফল নিয়ে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং তারা কিন্তু বলছেন যে শিক্ষার্থীরা ভালো পরীক্ষা দিয়েছে এবং তাদের প্রত্যাশাও কিন্তু এবছর ভালো ফলাফল হবে সেই প্রত্যাশা কিন্তু রাখছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের জিলা স্কুলে রয়েছে। আর এই প্রতিষ্ঠানটি আমরা দেখি যে প্রতি বছরেই কিন্তু ফলাফলের দিক দিয়ে কিন্তু তারা খুবই ভালো ফলাফল করে থাকেন। অর্থাৎ এবছরও এখানকার যে শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা প্রত্যাশা করছেন এবছরও ফলাফল কিন্তু অনেকটাই ভালো হবে সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ গত বছর এখানকার কিন্তু 277 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। 277 জন শিক্ষার্থীর মধ্যে 277 জনই কিন্তু পাস করেছিলেন। অর্থাৎ এর মধ্যে 258 জন শিক্ষার্থী কিন্তু জিপিএ 5 পেয়েছিলেন। আমরা একটু জানতে চাই এখানকার প্রধান শিক্ষক রয়েছেন আব্দুল সালাম, জানতে চাই যে এবছর আপনাদের প্রত্যাশাটা কি? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে এবছর যারা সচেতন নাগরিক এদেশের প্রত্যেকেই চিন্তা করতেছে যে আমরা কোয়ান্টিটি চাই, কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই ময়মনসিংহ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সবসময় আমরা সচেতন থাকি, সজাগ থাকি। এটি বাংলাদেশের প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠান। বরাবরই এই স্কুলের ফলাফল, এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়ে থাকে, প্রায় 100% উত্তীর্ণ হয়ে থাকে। গত বছর আমার বিদ্যালয় থেকে 277 জন অংশগ্রহণ করেছিল, তোর মধ্যে 258 জন জিপিএ 5 পেয়েছে আর 277 জনই উত্তীর্ণ হয়েছে। আমার পাশের হার ছিল 100%। তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যাশা করি যে এবছর যত কড়াকড়ি রেজাল্ট হোক, আমরা আশাবাদী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা 100% উত্তীর্ণ করব, আমার স্কুলের ফলাফল ভালো হবে। এবছর পরীক্ষা অংশগ্রহণ করেছে 282 জন। আমি সুদৃঢ়ভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি খুবই আশাবাদী যে আমার স্কুলের 282 জনই উত্তীর্ণ হবে, আমার ফলাফল 100% হবে। আল্লাহ আমাদেরকে সেই গৌরব, আমাদের অতীতের সেই অর্জন আল্লাহ যেন এবছরও অক্ষুণ্ণ রাখে আমি প্রত্যাশা করি, সকলের কাছে দোয়া চাই। তো ধন্যবাদ। তিনি বলছিলেন, অর্থাৎ জেলা স্কুলের প্রধান শিক্ষক বলছিলেন কিন্তু অতীতের ন্যায় এবছরও তাদের ফলাফল অর্থাৎ 100% শিক্ষার্থীরা ফলাফল ভালো করবে সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু বলছেন যে কিছু 1:30টায় অর্থাৎ দুপুর 1:30টায় কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহের শিক্ষা বোর্ডের অধীনে যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই কয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল কিন্তু তারা ঘোষণা করবেন এবং তারা বলছেন এবছর হয়তো ফলাফল কিছুটা ভালো হবে সেই প্রত্যাশাও কিন্তু তারা রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এসএসসি ও সমমানের ফলাফল নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ মাগুরাতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, পদযাত্রায় ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে এ বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি। আজ জুলাই গণ অভ্যুত্থানের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার অংশ হিসেবে আজ মাগুরা জেলায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ইতিমধ্যে তারা ঝিনাইদহ থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজকে এই এনসিপির এই পথযাত্রায় এখানে যোগদান করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তারা ইতিমধ্যেই কিছুক্ষণের ভিতরে মাগুরা ভাইনার মোড়ে এসে তারা তাদের পদযাত্রা শুরু করবে এবং মাগুরা নোমানী ময়দান অডিটোরিয়ামে তারা শহীদ পরিবারদের সাথে তারা কথা বলবে। এই উপলক্ষে এখনই মাগুরায় আমরা দেখতে পাচ্ছি যে মাগুরার ভাইনা মোড় চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং এনসিপির যে নেতৃবৃন্দ তারা এখনই অবস্থান নিয়েছে। এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টিটা একটু থেমেছে, যার কারণে মানুষের আস্তে আস্তে এখন মানুষ এখানে আসা শুরু করেছে। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে মাগুরার যে ভাইনার পাদদেশে
এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতৃবৃন্দরা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে সম্ভবত এখন থেকে আরো আধা ঘন্টার ভিতরেই এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এই মাগুরার ভাইনার মোড়ের এই পাদদেশে এসেই ট্র্যাক যোগে তাদের বক্তব্য প্রদান করবে। আমরা কতদিন পরে নির্বাচন চাই না। এই মাগুরার এই ভাইনার মোড় থেকে ছাত্র আন্দোলনের এবং এনসিপির যারা আছেন তাদের এই প্রোগ্রাম সফল করার উদ্দেশ্যে তারা এই ভাইনার মোড়ের এই পাদদেশে তারা উপস্থিত হচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ এই উৎসুক জনতা তাদের দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। এই ছিল ভাইনা মোড় থেকে আমার কাছে সর্বশেষ। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। আগারগাঁওয়ে চলে নির্বাচন কমিশনারদের বৈঠক। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলির, বৈঠকে কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে বিস্তারিত আমাদের জানাবেন। জি, যেমনটি বুবলি আপনি বলেছেন যে এখানে কিন্তু আজকে ঠিক 11টার দিকে নির্বাচন কমিশন ভবনে কিন্তু আজকে তাদের যে প্রতি সপ্তাহে যে আনুষ্ঠানিক হচ্ছে কমিশন সভা অনুষ্ঠিত হয় সেটি কিন্তু 11টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আসলে কিছুক্ষণ আগে সেটা অনুষ্ঠিত হয়েছে ঠিক 11:30টার দিকে। এবং আজকে কিন্তু এই কমিশন সভায় হচ্ছে প্রতিনিধিত্ব করছেন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার এবং অনেক সচিব এবং মহোদয়দের সাথে আজকে কিন্তু আসলে বৈঠকের মূল বিষয়টি হচ্ছে গিয়ে গতকালকে আপনারা জেনে থাকবেন যে গণমাধ্যমকে কিন্তু নির্বাচন কমিশনার আবরুর মাকসুদ স্যার উনি কিন্তু বলেছেন যে শাপলা যেহেতু হচ্ছে গিয়ে আমাদের জাতীয় প্রতীক হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ইসির কিছু নীতিগত সিদ্ধান্ত আছে এবং সেই ইসির নীতিগত সিদ্ধান্তর কারণেই কিন্তু তারা আসলে এই শাপলা প্রতীকটা কোনো দলকে হচ্ছে গিয়ে প্রতীক দিতে পারবে না। এবং সেই ব্যাপারগুলো নিয়ে এবং আরও যে আনুষঙ্গিক যে গণপ্রতিনিধি দলের আইন সংশোধনের ব্যাপার এবং হচ্ছে গিয়ে আপনার কিছু সীমানা নির্ধারণের আইন সংক্রান্ত ব্যাপার। এবং আপনারা জেনে থাকবেন যে মঙ্গলবারে কিন্তু হচ্ছে আপনাদের জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনারদের একটি কিন্তু বৈঠক হয়েছে। সেই বৈঠকের আলোচনার প্রেক্ষিতে সব কিছু মিলিয়ে কিন্তু আজকে এই হচ্ছে সভাটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা হচ্ছে বৈঠক পরে আসলে জানতে পারবো সিএসির কাছে যে আসলে কি কি বিষয় নিয়ে কি কি এজেন্ডা নিয়ে তারা হচ্ছে গিয়ে আলোচনা করছে। কিন্তু এতটুকু আমরা বলতে পারি যে আপনার রাজনৈতিক দলের যে মার্কার যে বিষয়গুলি সেই বিষয়গুলিকে আসলে তারা আজকে হয়তো হচ্ছে ফোকাস করতে পারে। তো এই ছিল আমার কাছে শেষ। শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী শিউলি রায়ের সাথে। দেখছেন দেশ জনপদ লাইভ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে ঢুকে বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, কিভাবে এই ঘটনা ঘটলো, চিকিৎসকরা কি বলছেন আমাদের জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত অঞ্চল যেটা হরিণছড়া, সেই হরিণছড়ায় মধ্যরাত্রে একটি মোবাইল সেফটি ট্যাঙ্কে পড়ে যাওয়ার পর একজন করে যুবক নেমে এই মোবাইল ফোনটি উদ্ধার করার জন্য চেষ্টা করেন এবং এখানে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক করে 4 জন এখানে নিহত হয়েছেন এবং নিহত হওয়ার পরে আরও একজন আহত হয়েছেন এবং আহতকে মুমূর্ষু অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখানে একটি বিষয় জানাতে চাই যে গভীর রাতে কী কারণে এই সেফটি ট্যাঙ্কে মোবাইল পড়লো সেটা নিয়ে এখন একটা রহস্যজনক ঘটনা ঘটেছে এবং এখানে এক করে 4 জন যুবক, এর মধ্যে 2 জন আপন ভাই রয়েছেন, তারা এই 4টি মোবাইল 4 জন যুবক মোবাইল উদ্ধারের জন্য যে নামার পরে এখানে যে অবস্থার সৃষ্টি হয় এবং তারা অনেকেই মুমূর্ষু অবস্থায় তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসার পরে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। যেটুকু জানা গেছে যে এখানে যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এই 4 জন যুবক
মৃত্যুবরণ করেছেন। এবং এখন পর্যন্ত যে জিনিসটি জানা গেছে যে এই মোবাইল ফোনে উদ্ধারে যে যুবকদের যে এই মর্মান্তিক দুর্ঘটনা, এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মৌলভীবাজার সদর হাসপাতালে এই 4টি মৃতদেহ নিয়ে আসা হয়েছে। আমরা কথা বলেছিলাম মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি বলেছেন যে তারা গভীর রাত্রে এই 4 জন যুবককে নিয়ে আসার পরে তারা তাদেরকে মৃত ঘোষণা করেন এবং তাদের ময়না তদন্তের জন্য লাশটি হিমাগারে রাখা হয়েছে এবং প্রাথমিক কাজ শেষ করার পরে এই ময়নাতদন্ত শুরু হয়। ময়নাতদন্ত ছাড়া এই যে যুবকগুলা নিহত হয়েছেন তাদের মূল রহস্য যাচ্ছে না। কি কারণে তারা এই এক এক করে নামলেন এবং কি অবস্থায় তারা ছিলেন সেটা নিয়ে অনেকটাই একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সেফটি ট্যাঙ্কে পড়ে যেটুকু জানা গেছে তাদের এই মৃত্যু হয়েছে। অর্থাৎ এই হরিণচড়া অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল এবং আবহাওয়া খারাপ থাকার কারণে এখানের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, যার যেটুকু করা যাচ্ছে এবং এখানে নেটওয়ার্কও নেই। অর্থাৎ হরিণচড়ায় যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটুকু শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মধ্যে জানা গেছে যে এখানে শোকের ছায়া নেমে আসে। এই হচ্ছে মৌলভীবাজারের যে হরিণচড়ায় 4 যুবকের মৃত্যুর সর্বশেষ। কুটি, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আবারও নদী ভাঙন দেখা দিয়েছে। 70 মিটার কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলমান রেখেছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। প্রতিনিয়ত ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপের কথা জানিয়েছে কর্তৃপক্ষ, এ বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, এখন পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধের বিষয়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে কিছু বলেনি, তবে অস্থায়ী বেড়িবাঁধের জন্য কিন্তু তারা জিও ব্যাগ ডাম্পিং করে যাচ্ছে। সকাল থেকেই আমরা দেখেছি পদ্মার নাউডুবা 0 পয়েন্ট থেকে মঙ্গলমাঝি যে ঘাট সেখানে কিন্তু তারা জিও ব্যাগ ডাম্পিং করছে। আমরা পিছনের চিত্র যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে প্রায় 250 শ্রমিক নিয়ে 4টি বার্জের মাধ্যমে কিন্তু তারা এই জিও ব্যাগগুলো ডাম্পিং করছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে পদ্মা নদীর স্রোত কিন্তু কম থাকার কারণে কিন্তু এই জায়গাটায় এই ভাঙন কিন্তু সকাল থেকে দেখা দেয়নি। তবে গতকাল রাতে কিন্তু এখানে যে মঙ্গলমাঝির ঘাটটি রয়েছে সেখান থেকে নাউডুবা 0 পয়েন্টে এই স্থানটিতে কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছিল এবং বিশেষ করে 2টি দোকান কিন্তু নদী গর্ভে নিয়ে যায়। এবং পানি উন্নয়ন বোর্ড সূত্রে এবং স্থানীয় সূত্রে আমরা যেটি জানতে পেরেছি প্রায় 70 মিটার এই নদীর কবলে কিন্তু বিলীন হয়ে যায়। পাশাপাশি এখানকার স্থানীয়রা কিন্তু অনেকটা আতঙ্কিত অবস্থায় রয়েছে, উৎকণ্ঠায় রয়েছে, কারণ একদিক দিয়ে জিও ব্যাগ ডাম্পিং হচ্ছে, আরেক দিক দিয়ে কিন্তু তাদের ভাঙনের সম্মুখীন হতে হচ্ছে। এ কারণে কিন্তু তারা এই জায়গাটিতে মানুষের যে দুঃখ সেটি কিন্তু তারা প্রকাশ করছে। পাশাপাশি আমরা দেখেছি তাদের এই দুঃখ দুর্দশার চিত্র দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে এখানে তাদের সহযোগিতার হাত বাড়াতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং পাশাপাশি সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং তাদের আর্থিক সহযোগিতার পাশাপাশি যে শুকনো খাবার এবং বসবাসের স্থানের জন্য কিন্তু তারা বিশেষভাবে নজরদারিতে রাখছে। এবং আমরা এখানে যিনি কিনা পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে আজকে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে কিন্তু তারা এখানে প্রায় 5000 জিও ব্যাগ ডাম্পিং করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি কিন্তু এই পদ্মা নদীর স্রোত কিন্তু এখন অনেকটাই কম রয়েছে এবং আশঙ্কা করা যাচ্ছে আজকে হয়তো বা ভাঙন কিছুটা কম হতে পারে বলে আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি আমরা দেখেছি যে শরীয়তপুরের যিনি কিনা জাজিরার উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন কাবেরী রায়, তার সাথে কথা বলেছি। ইতিমধ্যেই তারা কিন্তু 26টি পরিবারের মাঝে তারা 5000 টাকা করে আর্থিক সহায়তা করেছে এবং 2 বান করে টিন বিতরণ করেছে, শুকনো খাবারও বিতরণ করেছে। তারা কিন্তু চাচ্ছে যে এই পদ্মার পাড়ে মানুষের যেন এটি স্থায়ী বেড়িবাঁধ হোক, এটি কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছে তারা চাচ্ছে। তো এই ছিল শরীয়তপুরের পদ্মার ভাঙন কবলিত এলাকা থেকে সর্বশেষ। বুবলি, আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।